আচ্ছা, মনে করে দেওয়ার জন্য ধন্যবাদ। তাহলে গ্লুকোজ আর গ্যালাক্টোজ কি আণবিক সংকেত? আণবিক সংকেত একই, 4 নং কার্বনে কি আছে? গাঠনিক সংকেতে পার্থক্য আছে। এগুলো অ্যালডিহাইড। অ্যালডিহাইডের নামকরণ করা হয় কি অ্যালডোস হিসেবে। তাহলে অ্যালডোস কেন অ্যালডোস? এরা অ্যালডিহাইড। আর এই ফ্রুক্টোজটা কি কিটোন মূলক আছে বলে ফ্রুক্টোজ। এরকম কিটো গ্রুপ যুক্ত কার্বোহাইড্রেট গুলোকে কি বলা হয়? কিটোজ। কিটোজ। নামকরণটা কি বুঝছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এটা কয় কার্বন যুক্ত? গ্লুকোজটা কত কার্বন যুক্ত? 6 কার্বন। আচ্ছা, গ্লুকোজ 6 কার্বন যুক্ত। রাইবোজ কয় কার্বন যুক্ত? স্যার 5 কার্বন। তাহলে রাইবোজটাকে বলা হয় পেন্টোজ। রাইবোজটাকে কি বলে? পেন্টোজ। আর গ্লুকোজটাকে কি বলবো আমরা? হেক্সোজ। তাহলে এই ফ্রুক্টোজকে আমরা কি বলি? কিটোহেক্সোজ। ফ্রুক্টোজকে কি বলি? কিটোহেক্সোজ। তাহলে কিটোন গ্রুপ আছে আর কার্বন সংখ্যা 6 বলে কিটোহেক্সোজ। আর গ্লুকোজকে কি বলবো তাহলে? অ্যালডোহেক্সোজ। রাইট, অ্যালডোহেক্সোজ। এই নামকরণ গুলো কি বুঝছো? এই বিষয়গুলো একটু জানতে হবে। তাহলে গ্লিসারালডিহাইড এটাও একটা কার্বোহাইড্রেট, CHO। আচ্ছা, নিচে লিখি CHO বন্ড C বন্ড CH2OH। এপাশে H এপাশে OH। আচ্ছা, এটার নাম কি বলতো? অ্যালডোট্রায়োস। তাহলে অ্যালডোট্রায়োস নাম হবে। এটা এক প্রকার অ্যালডোস, আবার এটা কি ট্রায়োস, কারণ 3 কার্বন যুক্ত। 4 কার্বন যুক্ত হলে কি টেট্রোস, 5 কার্বন পেন্টোস, 6 কার্বন হেক্সোস। নামকরণ গুলো বুঝছো? তাহলে এটা একটা কি অ্যালডোট্রায়োস। ট্রায়োস। ওকে, এখন আসো, এখন কনফিগারেশনটা আমরা শিখি একটু। কনফিগারেশন এটার খেয়াল করো, CHO CH2OH, এটা কিন্তু গ্লিসারালডিহাইড। গ্লিসারালডিহাইড এক প্রকার কি অ্যালডোট্রায়োস। আচ্ছা, এটাকে আমরা এল গ্লিসারাইড বলবো না ডি গ্লিসারাইড বলবো বলো তো? স্যার ডি। ক্যাপিটাল ডি না স্মল ডি? ক্যাপিটাল ডি। ক্যাপিটাল ডি। তাহলে কনফিগারেশনের সাথে যুক্ত হচ্ছে কি? এটা কনফিগারেশন, এটার আলোক সমানুতার সাথে কোনো সম্পর্ক নাই। এটা ডি গ্লিসারাইড। গ্লিসারাইড বা আলফা ডি গ্লিসারল বা গ্লিসারাল ডিহাইড। গ্লিসারাল ডিহাইড এটাও লেখা যায়। আর যদি ওএইচটা এইদিকে থাকতো আর এইচটা এই পাশে থাকতো, কি নাম হইতো তখন? এল গ্লিসারালডিহাইড। তখন এটা চেঞ্জ হয়ে যাইতো। ওকে, এল গ্লিসারালডিহাইড। ওকে, আচ্ছা দেখো, মুক্ত শিকল কাঠামোর এই গ্লুকোজটাকে কি বলবো বলতো? এল না ডি? ডি। স্যার ডি। কেন ডি? ওএইচ ডান পাশে। ডান পাশে আছে। কোন কার্বনের ওএইচ ডান পাশে? 4 নং কার্বনের। 4 নাম্বার কার্বনের। এটা স্যার 3 নম্বর কার্বনের দেখতে হবে। এইটাই জানো না, এটা জানতে হবে কিন্তু।
আচ্ছা, এটা 1 নং কার্বন। আচ্ছা, এখানে তোমার অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন কয়টা আছে? স্যার 4টা। 4টা। 2 নং কার্বন, 3 নং কার্বন, 4 নং কার্বন, 5 নং কার্বন। তাহলে কোন কার্বনের ওএইচ এর সাপেক্ষে ডিএল নামকরণ হবে? সবচেয়ে দূরবর্তী কাইরাল কার্বন 5 নং কার্বন, সবচেয়ে দূরবর্তী কাইরাল কার্বন, মাথায় রাখবা। সবচেয়ে দূরবর্তী কাইরাল কার্বন কোনটা? 5 নম্বর। তাহলে 5 নং কার্বনের ওএইচ কোথায় আছে? ডানে। ডান পাশে। ডানে। তাহলে এটা ডি গ্লুকোজ। এটা কি হবে? ডি গ্লুকোজ। ডি গ্যালাক্টোজ। আর এটা কি? ডি ফ্রুক্টোজ। মনে রাখবে এল গ্লুকোজের আমাদের খুব একটা ব্যবহার নাই। অধিকাংশ কার্বোহাইড্রেট গুলো পলিস্যাকারাইড যেগুলা, সেটাতে আছে কি? ডি গ্লুকোজ আছে। আচ্ছা, আর গ্যালাক্টোজের ক্ষেত্রে আর গ্লুকোজের পার্থক্যটা হচ্ছে 4 নং কার্বনের ওএইচ এর অবস্থান, কনফিগারেশন। তাহলে 4 নং কার্বনের কনফিগারেশন যদি ওএইচটা ডানে থাকে তাহলে সেটা হচ্ছে গ্লুকোজ, আর ওএইচটা যদি বামে থাকে তখন নাম হয়ে যায় কি? গ্যালাক্টোজ। আচ্ছা, সবাই একটু খেয়াল করো, দেখো। তাহলে এটা অ্যালডিহাইড মূলক। আচ্ছা, 1 2 3 4 5টা হয়েছে। শেষেরটা কি? CH2 OH। তাহলে গ্লুকোজের ক্ষেত্রে মাথায় রাখবা 2 নং কার্বনের ওএইচটা ডানে, আর 3 নম্বর কার্বনের ওএইচটা কি? বামে। 3 বাদে বাকি সবগুলো ওএইচ কি? ডানে। ডানে। তাহলে এটা হয় কি? গ্লুকোজ। তাহলে গ্যালাক্টোজের সাথে পার্থক্যটা হচ্ছে কোথায়? এই 4 নং কার্বনের অবস্থানে। 4 নং কার্বনের অবস্থানে। আর ডি গ্লুকোজ আর এল গ্লুকোজের পার্থক্য কোথায়? 5 নম্বর মানে দূরবর্তী। তাহলে 1 নং কার্বন হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ এর কার্বন। এই 1 নং কার্বন থেকে সবচেয়ে দূরবর্তী কাইরাল কার্বনের ওএইচ এর অবস্থান যদি ডানে হয় ডি গ্লুকোজ, এটা যদি বামে থাকতো এল গ্লুকোজ। এগুলো ক্যাপিটাল ডি আর ক্যাপিটাল এল দ্বারা আমরা যৌগের কনফিগারেশন নির্ণয় করি। তাহলে এটা হচ্ছে গ্লুকোজের কি কাঠামো? মুক্ত শিকল সরল। কাঠামো। মুক্ত শিকল কাঠামো মানে এই কার্বন আর এই কার্বন কি নাই, পরস্পরের সাথে মানে চক্র গঠন করে নাই। আচ্ছা, আরেকটা বিষয় খেয়াল করো। এই যে পাশের যে গ্লুকোজটা, এটা খেয়াল করো। এখানে এই কার্বনের ওই অক্সিজেনটা কোন পাশে আছে? ডানে আছে না? ডানে আছে। আচ্ছা, আর এখানকার ওইসটা ডানে আছে, তার মানে এটা ডি গ্লুকোজ। ডি গ্লুকোজ দেখা যায় কি লেখাগুলো? জি স্যার। ছোট ছোট। ছোট ছোট। আমি তাহলে ইয়াতে লিখি। খুব ইম্পর্টেন্ট বিষয়, খেয়াল করো একটু। তাহলে এই পাশে দিচ্ছি ও, আর এই পাশে দিচ্ছি কি? এইচ। আর এইখানে সি সি সি। জলীয় দ্রবণে মোটামুটি 0.02 এত পার্সেন্টের মতো কি থাকে? এই মুক্ত শিকল কাঠামো।
তাহলে কাঠামোটা কিন্তু বারবার লিখতে হবে তোমাদেরকে। এখানে ইম্পর্টেন্ট বিষয়, এখান থেকে যখন চাকরিক কাঠামো, এটাকে বলা হয় ফিশার অভিক্ষেপ। কি বলা হয়? ফিশার কাঠামো। অভিক্ষেপ। সবচেয়ে অধিক জারিত কার্বনটা উপরে, আর সবচেয়ে কম জারিত কার্বনটা কি থাকবে? নিচে। আর কার্বন শিকলটা উলম্ব বরাবর থাকবে। কার্বন শিকলটা কি? উলম্ব বরাবর। আর অন্যান্য গ্রুপগুলো বাম ডানে থাকবে। অন্যান্য গ্রুপগুলো থাকবে কি? কার্বনের সাথে যুক্ত অন্যান্য গ্রুপগুলো বাম ডানে থাকবে। এটা ফিশার কাঠামো বলা হয়। তোমরা বায়োলজিতে হয়তো বা পড়ছো কি? এখন দেখো 5 নং কার্বনের OH আর 1 নং কার্বনের অক্সিজেন, এটা কি আংশিক ঋণাত্মক আর এটা আংশিক ধনাত্মক হতে পারে না? জি স্যার। হাইড্রোজেনটা আংশিক ধনাত্মক আর অক্সিজেনটা আংশিক ঋণাত্মক হতে পারে তো? পারে কি? এখন এই শিকলটা হচ্ছে কি স্মুথ, নমনীয়। শিকলের এই কার্বনের অক্সিজেন আর এই OH যখন কাছাকাছি আসে, এই হাইড্রোজেনটাকে গ্রহণ করে অক্সিজেন। কে গ্রহণ করবে? অক্সিজেন। আমি এই অংশটা শুধু দেখাচ্ছি। তাহলে এই অক্সিজেনের পাই বন্ধনটা ভেঙে গিয়ে অক্সিজেন, এখানকার অক্সিজেন হাইড্রোজেন সিগমা বন্ধন ভেঙে গিয়ে এই হাইড্রোজেন আলাদা হয়ে যায়, আর এই হাইড্রোজেনটা গিয়ে অক্সিজেনের সাথে যুক্ত হয়। তাহলে এই OH ভেঙে ওটা যে আলাদা হয়ে গেল, ও মাইনাস, আর এই কার্বনটা হচ্ছে প্লাস। এই অক্সিজেন আর কার্বন যখন কাছাকাছি আসে, এরা আবার পরস্পরের সাথে যুক্ত হয়। এরা পরস্পরের সাথে যুক্ত হয়। মাঝখানের কার্বনগুলোর গঠন একই থাকে। আচ্ছা, মুক্ত শিকল কার্বন থেকে, গ্লুকোজ থেকে চাক্রিক গ্লুকোজ গঠনটা কি বুঝছো তোমরা? জি স্যার। ওকে। আচ্ছা, এই চাক্রিক গ্লুকোজ যেটা দেখা যাচ্ছে তার নাম কি? এটা তো ডি গ্লুকোজ বটে। ডি গ্লুকোজ যখন চক্র গঠন করে গ্লুকোজ, আগে কাইরাল কার্বন ছিল 4টা, 2, 3, 4, 5। তাহলে 4টা কাইরাল কার্বন ছিল। এবার 1 নং কার্বনটাও কাইরাল হয়ে গেছে। এই ডি গ্লুকোজের আলোক সমাণু ছিল 16টা। আলোক সমাণু নির্ণয়ের সূত্র 2 টু দি পাওয়ার n। কাইরাল কার্বন সংখ্যা হচ্ছে 2 n, 2 এর পাওয়ার 4। তাহলে 4 চৌকা কি 16টা হচ্ছে আলোক সমাণু ছিল। কিন্তু চাক্রিক ডি গ্লুকোজের আলোক সমাণু হচ্ছে 18টা। কয়টা? তার মানে এর সাথে 2টা যোগ হয়, এই যে এই কাইরাল কার্বনের কারণে। আচ্ছা, এখন কাইরাল কার্বন আছে কয়টা? 5টা। 1, 2, 3, 4, 5। তাহলে চাক্রিক গ্লুকোজে কাইরাল কার্বন 5টা। এই গ্লুকোজটার নাম কি জানো? এই 1 নং কার্বনে, 1 নং কার্বনের OH যদি ডানে থাকে, তখন নামের সামনে আসে কি আলফা। তাহলে এটার নাম আলফা ডি গ্লুকোজ। নামটা জানো? জানো না? জি স্যার, জানতাম, ভুলে গেছি। ভুলে গেছো? আর এই OH-টা যদি বামে থাকতো, তাহলে এর একটা কি আলোক সমাণু পাওয়া যাবে না? জি স্যার। এই OH-টা যদি বামে থাকতো আরেকটা সমাণু হইতো এরকম। বিটা। ও বিটা ডি গ্লুকোজ। ও
এই বিষয়গুলো কি বুঝছো? তাহলে এটাকে আমরা কি বলবো? বিটা ডি গ্লুকোজ। বিটা ডি কমা দাও গ্লুকোজ। তাহলে 5 নং কার্বনের ওই ওএইচটা তো কি মনে করো ও ডান পাশেই আছে, তাহলে এটা কি ডি। আর 1 নং কার্বন এর জন্য ওএইচটা বামে থাকলে কি বিটা ডি গ্লুকোজ। 1 নং কার্বনের জন্য সমাণু হয় দুইটা, একটা হচ্ছে কি এই সমাণু দুইটাকে পরস্পরের অ্যানোমার বলে। 1 নং কার্বনের জন্য যে সমাণু দুইটা তৈরি হয় তাদেরকে কি বলা হয়? অ্যানোমার। অ্যানোমার। আর চাক্রিক 1 নং কার্বনটা কাইরাল কার্বন, এই কাইরাল কার্বনকে বলা হয় অ্যানোমারিক কার্বন। কি কার্বন? অ্যানোমারিক কার্বন। এটা কি বুঝছো তোমরা? স্যার কোন দুটাকে অ্যানোমার বলবো? তাহলে এই যে সমাণুটা আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি গ্লুকোজ, এই দুটাকে পরস্পরে কি বলা হয়? ও অ্যানোমার। অ্যানোমার বলে। এই দুটা পরস্পরে অ্যানোমার। আর 1 নং কার্বনের সাপেক্ষে এই আলোক সমাণু দুটা তৈরি হয় বলে 1 নং কার্বনকে বলা হয় অ্যানোমারিক কার্বন। নামটা বুঝছো? জি স্যার বুঝছি। আচ্ছা, আর একটা কাঠামো, এই দুটা কাঠামোই আমি রেখে দিলাম, এই পাশেরটা মুছাই দিচ্ছি। আচ্ছা, গ্লুকোজের সহজ একটা উপস্থাপন হচ্ছে এরকম। সহজ একটা উপস্থাপন দেখাই, যে মনে করো CH2 এক টান দিলাম CH2OH। আচ্ছা, এই পাশে OH ডানে, এই পাশে OH ডানে, 3 নং কার্বনে বামে। এটা কি বুঝছো? শুধু OH কোন দিকে আছে সেটা দেখানো হচ্ছে। 2 নং কার্বনে কি আছে ডানে, 3 নং কার্বনে বামে, 4 নং কার্বনে ডানে, 5 নং কার্বনে ডানে। এটা কি ডি গ্লুকোজ। বোঝা যায় কি? এটা সহজ উপস্থাপন। জি স্যার। আচ্ছা, আরেকটা বিষয় দেখাই। এখন দেখো, এই যে পাইরানো চক্র নাম শুনছো তোমরা? না স্যার। পাইরান, পাইরান নাম শুনছো? এই যে 5টা কার্বন আর একটা অক্সিজেন নিয়ে যে চক্রটা গঠন হয়, এটার নাম কি? পাইরানো চক্র। কি নাম? পাইরানোস চক্র। তো এখানে দেখো, এই যে 1 নং কার্বন হচ্ছে এটা। 1 নং কার্বন কোনটা? এটা 1 নং কার্বন। আচ্ছা, তার পাশে এই কার্বনটা হচ্ছে 2 নং কার্বন, তাহলে এটা হচ্ছে 3, এটা 4, আর এটা কি 5। আচ্ছা, এই 1 নং কার্বনের গঠনটা দেখো। 1 নং কার্বনের ডান পাশে যেগুলো থাকবে, মানে এই যে ডান পাশে যে গ্রুপগুলো থাকবে, এগুলোকে আমরা নিচে লিখবো পাইরানো চক্র। তাহলে 1 নং কার্বনের OH কি আছে? নিচে আছে না? জি স্যার। 2 নং কার্বনে কেমন আছে? ওটাও OH নিচেই নিচে হবে। আছে। 3 নং কার্বনে কি হাইড্রোজেন নিচে। 4 নং কার্বনে OH নিচে। তাহলে এখানে H উপরে, এখানে OH উপরে, আর এখানে H উপরে, এখানে H উপরে। আর এই যে এটা কি 5 নং কার্বন না? 5 নং কার্বনের হাইড্রোজেনটা সবসময় নিচে, আর CH2OH যেটা আছে সেটা 6 নং কার্বন, এই OH-টা হবে কি বাইরে। এই পাইরানোস চক্রের কাঠামোটা বুঝছো? গ্লুকোজের পাইরানোস কাঠামো।
নাম শুনছো এটা? না স্যার। বায়োলজিতে এগুলা থাকার কথা, কোষ রসায়নে থাকার কথা না? জি স্যার, পড়ছি বাট পাইরামিড কাঠামো সেটা কিনা মনে নাই। আচ্ছা শোনো, গ্লুকোজের এভাবে কাঠামো তৈরির বিষয়টা বিজ্ঞানী হাওয়ার্ড দেন বলে এটার নাম হাওয়ার্ড কাঠামো। কোন কাঠামো? হাওয়ার্ড হাওয়ার কাঠামো। কাঠামো। তাহলে এর আগে দেখালাম একটা ফিশার কাঠামো, মাছের ফিশের মতো, মানে কাটার মতো মাথা রাখবা, ওই যে এপাশ ওপাশ করে যেটা দেখালাম। আর এটাকে কি বলা হয়? হাওয়ার্ড কাঠামো। তাহলে গ্লুকোজের চাক্রিক কাঠামোটা বিজ্ঞানী হাওয়ার্ডের বিষয়, হাওয়ার্ড দিয়েছেন, হাওয়ার্ড এভাবে উপস্থাপন করছেন। আর গ্লুকোজের ওই যে গ্লিসারালডিহাইডের সাথে তুলনা করে অন্যান্য কার্বোহাইড্রেটের ওই যে ডিএল এই যে কনফিগারেশন গুলো নির্ণয় করা হয়, ওগুলাকে বলা হয় কি? ফিশার কাঠামো। ওকে, হাওয়ার্ড কাঠামোটা দেখো, এই যে অ্যানোমারিক কার্বন, 1 নং কার্বনের ওএইচটা যদি উপরে থাকে তাহলে বিটা, আর ওএইচ যদি নিচে থাকে তাহলে কি? আলফা। তাহলে বাকি পুরো বিষয়গুলো কি থাকে? গ্লুকোজের সেম থাকে না? জি স্যার। শুধু 1 নং কার্বনের ওএইচ এর পার্থক্য। এখন আসো, এটা একটা গ্লুকোজ, তাহলে বিটা ডি গ্লুকোজের হাওয়ার্ড কাঠামো তো বুঝছো? যদি ওএইচটা স্যার। উপরে থাকে হাওয়ার্ড কাঠামো। ওকে, আমি এগুলোকে মুছাই দিচ্ছি, শুধু ওটাকে রাখলাম। আচ্ছা, আচ্ছা খেয়াল করো, পাশে আমরা আরেকটা হাওয়ার্ড কাঠামো গ্লুকোজের লিখি। এগুলো কি অঙ্কন করছো আগে এভাবে? জি স্যার, করছিলাম। আচ্ছা, এখন দেখো, এটা আলফা ডি গ্লুকোজ, তার মানে 1 নং কার্বনের এইচটা কি উপরে, ওএইচ নিচে। আলফা ডি গ্লুকোজ, এখানে ওএইচ নিচে, এখানে এইচ নিচে, এখানে ওএইচ নিচে, ওএইচ উপরে, এইচ উপরে, এইচ উপরে, এখানে CH2, ওএইচ উপরে। বোঝা যাচ্ছে তো? জি স্যার। আচ্ছা খেয়াল করো, পাশাপাশি দুইটা অণু যদি পরস্পরের সাথে, গ্লুকোজ অণু যদি পরস্পরের সাথে যুক্ত হয়, দুইটাই যদি আলফা ডি গ্লুকোজ হয়, আচ্ছা কিভাবে এই অণু দুটো পরস্পরের সাথে যুক্ত হয় সেটা বলো তো? স্যার এইচ আর একটা ওএস মিলে স্যার ওই পানি বের হচ্ছে। পাশাপাশি ক্রস ক্রস মিলে 1 নাম্বার আর এখানকার 4 নাম্বার কার্বন। হ্যাঁ, তাহলে প্রথম অণুটার হচ্ছে 1 নং কার্বনের ওএইচ, আর এখানকার 4 নম্বর কার্বনের ওএইচ থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, তাই না? তাহলে যে বন্ধনটা তৈরি হয়, কার্বন অক্সিজেন কার্বন একটা বন্ধন তৈরি হয় না, ইথারীয় বন্ধন। এটা কিন্তু নিজেকে অঙ্কন করতে হবে, দেখলে হবে না। আচ্ছা, এখানে এইচ, এখানে কি CH2OH। আচ্ছা, এখানে এইচ গুলো দিচ্ছি না, এপাশের গুলো সবগুলাই ঠিক রাখলাম। OH, H, OH, H, আর এখানে কি নিচে H। আচ্ছা, এখানে কার্বন অক্সিজেন, এখানে কিন্তু কোনো আসলে কার্বন নাই, এটা কি বন্ডটাকে নিচের OH এর সাথে এখানকার কি 4 নং কার্বনের নিচের OH প্রকাশ করার জন্য এইভাবে দিলাম। আচ্ছা, এখানকার বলো, কার্বন অক্সিজেন কার্বন এই বন্ধনটাকে কি বন্ধন বলে? স্যার গ্লাইকোসাইটিক বন্ধন। কি ধরনের গ্লাইকোসাইডিক বন্ধন? গ্লাইকোসাইটিক বন্ধন।
আলফা গ্লাইকোসাইডিক বন্ধন, আলফা গ্লাইকোসাইডিক বন্ধন। তাহলে এটা হচ্ছে আলফা গ্লাইকোসাইডিক বন্ধন। এখন খেয়াল করো, যদি এটা বিটা ডি গ্লুকোজ হয়, এটাও বিটা ডি গ্লুকোজ হয়, তাহলে কেমন হতো? এখানে ওটা থাকতো না, এখানে ওটা থাকতো না, আচ্ছা এখানে নিচে ওটা থাকতো না, এগুলো কি হয়ে যেত? এরকম না, উপরে ওএইচ আর এখানে তো নিচে ওএইচ, এটা এইচ, এখানে উপরে ওএইচ নিচে কি এইচ, তখন এই বন্ধনটা কেমন হইতো? স্যার একটু বাঁকা, মানে ওখানকার উপরে রয়েছে আর এখানে 4 নাম্বারের নিচে রয়েছে থেকে পানি আচ্ছা, বেরিয়ে যেত। তাহলে এইখানে বন্ধন তৈরি হতো না, না? আচ্ছা, এটা ঠিক ছিল। খেয়াল করো, এখানকার উপরের ওএইচ আর এখানকার নিচের ওএইচ থেকে পানি অপসারণ হবে, তাহলে এখানে এইচ, এখানে এইচ, তাহলে নিচের ওএইচ আর উপরের ওএইচ থেকে পানি অপসারণ বিষয়টাকে আমরা এভাবে প্রকাশ করি। এই বন্ধনটাকে কি বন্ধন বলে? বিটা গ্লাইকোসাইড বন্ধন। এটা বিটা ডি গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ, আর এটাকে বিটা গ্লাইকোসাইড বন্ধন বলে। তাহলে এখন সংজ্ঞাগুলো পারবে না? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে দেখো, এই যে বন্ধনগুলো নিচে দেখানো হচ্ছে, কার্বন অক্সিজেন কার্বন বন্ড, এগুলো কি ধরনের বন্ড বলো তো? আলফা গ্লাইকোসাইডিক বন্ড। আলফা গ্লাইকোসাইডিক বন্ড। আচ্ছা, ওকে, তাহলে এভাবে আলফা গ্লাইকোসাইডিক বন্ডের মাধ্যমে অসংখ্য গ্লুকোজ অণু যখন পরস্পরের সাথে যুক্ত হয়, তখন তাকে সেটাকে কি বলে? স্টার্স। স্টার্চ কি কোনো একটা কি যৌগ? এটা পলিমার। পলিমার তো বটে, স্টার্চ একক কোনো যৌগ না। স্টার্চ হচ্ছে অ্যামাইলোস ও অ্যামাইলোপেকটিনের মিশ্রণে না? অ্যামাইলোপেকটিন মিশ্রণ স্টার্চ, মনে থাকবে? ওকে স্যার। তাহলে অ্যামাইলোস আর অ্যামাইলোপেকটিনের সমন্বয়ে স্টার্চ গঠিত। আচ্ছা, এখানে খেয়াল করো, এটা যেটা গঠিত হয়েছে, যে আলফা ডি গ্লুকোজের সাথে আলফা ডি গ্লুকোজ, তার সাথে আলফা ডি গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজ, এভাবে আলফা ডি গ্লুকোজ অণুগুলো যুক্ত হয়ে সরল শিকল যে পলিমারটা গঠিত হয় তার নাম হচ্ছে অ্যামাইলোস। আর অ্যামাইলোপেকটিনটা কেমন? তাহলে অ্যামাইলোজের একটা শাখার সাথে আরেকটা নিচে যদি আরেকটা অ্যামাইলোস শিকল, যদি কি কার্বনের 1 নং কার্বনের ওএইচ, এটা আরেকবার বলি, তাহলে একটা আলফা গ্লাইকোসাইড বন্ধনের মাধ্যমে গ্লুকোজ অণুগুলো যে সরল শিকল গঠন করে, এই সরল শিকলটাকে আমরা কি বলি? অ্যামাইলোস। তো ধরো একটা সরল শিকলের সাথে আরেকটা সরল শিকলের 1 নং কার্বনের ওএইচ এবং 6 নং কার্বনের ওএইচ এর মধ্যে যদি ক্রস লিঙ্কেজ তৈরি হয়, 6 নং কার্বন এটা, আর এটা 1 নং কার্বন, এই কার্বন অক্সিজেন কার্বন যদি বন্ধন তৈরি হয়, তাহলে এটা ক্রস লিঙ্কেজের মাধ্যমে একটা সরল শিকলের সাথে আরেকটা সরল শিকল যুক্ত থাকলে তখন সেই কার্বোহাইড্রেটটাকে আমরা বলি অ্যামাইলোপেকটিন। তাহলে গ্লুকোজ স্টার্চ হচ্ছে অ্যামাইলোস আর অ্যামাইলোপেকটিনের সমন্বয়ে গঠিত একটা মিশ্রণ। তোমাদের এখানে মূলত আছে কি? বিটা গ্লাইকোসাইড বন্ধন আর আলফা গ্লাইকোসাইড বন্ধন কাকে বলে, বা আলফা গ্লাইকোসাইড বন্ধন বলতে কি বুঝো, এটা আসতে পারে, অথবা অনেক সময় চিত্র অঙ্কনও আসতে পারে। আচ্ছা, তোমাদের কি পেপটাইড বন্ধনে কারো সমস্যা আছে?
স্যার দেখাই দিলে ভালো হতো। না স্যার। আচ্ছা, পেপটাইড বন্ড কোথায় থাকে বলো? প্রোটিন তৈরিতে। প্রোটিনে থাকে, পলিপেপটাইড সমূহে থাকে। আর প্রোটিন বা পলিপেপটাইড গুলো কি দ্বারা গঠিত? মনোমার কি? অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড, বিশেষ করে আলফা অ্যামিনো অ্যাসিড। সাধারণভাবে খেয়াল করো, অ্যাসিড মূলক এর পাশের যে কার্বন, সেই কার্বনে যদি কি একটা এমিনো গ্রুপ যুক্ত থাকে, ANH2 এমিনো গ্রুপ, ANH2 এই গ্রুপটা যুক্ত থাকলে এটাকে আমরা কি বলি? আলফা এমিনো অ্যাসিড। এক্ষেত্রে আলফা কার্বনে যুক্ত এই যে অ্যালকাইল গ্রুপ যেটা আছে, এই অ্যালকাইল গ্রুপটা বিভিন্ন হতে পারে। আর সমান সমান এইচ হতে পারে, আর সমান সমান CH2 CH3 হতে পারে, এরকম অনেক কিছু হতে পারে। তো এই আর এর উপর ভিত্তি করে অ্যামিনো অ্যাসিড গুলো হয় কি গ্লাইসিন, লিউসিন, আইসোলিউসিন, এরকম প্রায় 26টা অ্যামিনো অ্যাসিড আছে। আর 26টা অ্যামিনো অ্যাসিডের বিভিন্ন সিকোয়েন্সের মাধ্যমে বিভিন্ন প্রোটিন গঠিত হয়। আচ্ছা, তো প্রোটিন চ্যাপ্টারে তোমরা হয়তো বা কি এটা পড়ছো না বায়োলজিতে? স্যার খুব অল্প করছিলাম। হ্যাঁ, তো একটা অ্যামিনো অ্যাসিডের ও কার্বক্সিলিক মূলকের ওএস, মনে করো এই অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিলিক মূলকের ওএস, পাশের অ্যামিনো অ্যাসিডের মনে করো NH2 এর এইচ, NH2 এর এইচ, এই অংশ দুটো পানি হিসাবে অপসারিত হয়ে গেল। তাহলে এই কার্বনের সাথে এই নাইট্রোজেন যখন যুক্ত হবে, কার্বন আর নাইট্রোজেন যুক্ত হয়ে একটা বন্ড গঠন করলো না? এই CO আর NH এর মধ্যে যে বন্ডটা ফর্ম হয়, এই CO NH বন্ডটাকেই বলা হয় কি বন্ধন? পেপটাইড বন্ধন। এটা কি বুঝছো? তাহলে এরকম জি স্যার। তার সাথে যদি আর কোনো অ্যামিনো অ্যাসিড পাশে যুক্ত হয়, তখন সেটাকে কি বলবো আমরা? একটা অণুতে যদি দুইটা পেপটাইড বন্ধন থাকে, তখন সেটাকে আমরা বলবো ডাইপেপটাইড। কি বলবো? ডাইপেপটাইড। ট্রাইপেপটাইড। তিনটা পেপটাইড বন্ধন থাকলে ট্রাইপেপটাইড। অসংখ্য পেপটাইড বন্ধন থাকলে সেটাকে বলবো কি পলিপেপটাইড। আর পেপটাইড বন্ধন যখন 100-র বেশি হয়ে যায়, তখন ওই পলিপেপটাইডকে আমরা বলি কি? প্রোটিন। কি বলবো? প্রোটিন। বুঝা গেছে কি? জি স্যার। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে যে জুইটার আয়ন কাকে বলে জানো? না স্যার। জুইটার আয়ন কাকে বলে জানো? না স্যার, শুনছিলাম না। এটারও নাম শুনছিলাম কিন্তু মনে নাই। মনে পড়তেছে আচ্ছা না। শোনো, এই যে অ্যাসিড মূলক জলীয় দ্রবণে কি করে? H+ দান করে, নাইট্রোজেনের আর দান করে। অ্যামিনো গ্রুপ জলীয় দ্রবণে কি প্রোটন গ্রহণ করে না? জি স্যার। আচ্ছা, এই অণুটাই আলফা অ্যামিনো অ্যাসিড জলীয় দ্রবণে এভাবে থাকে। এখানে NH, এখানকার একটা হাইড্রোজেন, এখানে অ্যামিনো গ্রুপ যুক্ত হলে কি হয়? এখানে অ্যামোনিয়াম মূলক তৈরি হয়, প্লাস CH এর সাথে একটা কি আর, আর এখানে COO মাইনাস, এই আয়নটা তৈরি হয়। তাহলে একই সাথে একই যৌগে যদি কি এই যে ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জ যুক্ত দুটো প্রান্ত থাকে, ডাইপোল থাকে, ডাইপোল বা দ্বিপোলার আয়নকে জার্মান ভাষায় কি বলা হয়? জুটার আয়ন। দুইটার আয়ন। জার্মান ভাষায় বলা হয় সোয়াইটার আয়ন। সোয়াই মানে দুই, সোয়াই মানে কি? দুই। আর ইংরেজিতে এটাকে বলা হয় কি? জুইটার আয়ন। বোঝা গেছে কি? জি স্যার।
আচ্ছা, তাহলে এই শব্দগুলো একটু জেনে রাখবা। তাহলে পেপটাইড বন্ধন বোঝা গেছে, জুইটার আয়ন কাকে বলে বোঝা গেছে। এখন আসো তোমাদের আচ্ছা, পলিস্যাকারাইড, এস্টার সেলুলোজ আর গ্লাইকোজেন পার্থক্য জানো? এস্টার্স সেলুলোজ আর গ্লাইকোজেনের পার্থক্য তোমরা হচ্ছে কি এটা লিখবা, লিখে ছবি সেন্ড করবা, প্রয়োজনে বায়োলজি বই ইউজ করবা, এটা একটা হোমওয়ার্ক। আচ্ছা, পেপটাইড বন্ধন গঠন, তারপর গ্লাইকোসাইড বন্ধন গঠন, পেপটাইড বন্ধন, আচ্ছা গ্লাইকোসাইড বন্ধন গঠন, এগুলো ছবি চিত্রকে কি করবা, গ্লাইকোসাইড বন্ধন। আচ্ছা, বন্ধনগুলোর ছবি এঁকে মেসেঞ্জারে ছবি সেন্ড করবা, এগুলো হচ্ছে হোমওয়ার্ক। আচ্ছা, সেই সাথে তোমরা একটু পলিয়েস্টার, তারপরে এই যে নাইলন 66 ঘনীভবন পলিমারকরণ এগুলো একটু দেখবা। যদি পলিমারকরণের অংশে কোথাও কোনো সমস্যা থাকে সেটা আমি আলোচনা করব। নেক্সট দিন তোমাদের আমি শুধু কি ঘনীভবন পলিমারকরণ নিয়ে আলোচনা করব, একটু ঘনীভবন আর কি সংযোজন পলিমারকরণ। আচ্ছা, তাহলে শেষের অংশটা একটু আলোচনা করব, পলিমার প্লাস্টিসিটি নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই থাক। তো ঠিক আছে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।